ফ্যাসিস্ট খুনি হাসিনা আর আওয়ামী লীগের পতনের পর হাসিনা আর তাদের সহযোগীদের বিচার করা ছিল বর্ষা বিপ্লবের অন্যতম প্রধান একটা দাবি। বাংলাদেশের আপামর ছাত্র জনতার কাছে এখনো এটাই অন্যতম প্রধান একটা দাবি। বিগত 15 বছর ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারের শিকার হওয়া মানুষ, গুম খুনের ভুক্তভোগীদের পরিবার, আটক অবস্থায় অত্যাচারের শিকার আহত ব্যক্তিবর্গ, বর্ষা বিপ্লবের প্রায় 1,500 শহীদের পরিবার আর 32,000 আহতদের প্রাণের দাবি একটাই, সেটা হইতেছে ফ্যাসিস্ট খুনি হাসিনা আর তার অপরাধের দোসরদের দ্রুত বিচার। হাসিনার তার খুনিরা এমন কোনো জঘন্য বিভৎস অপকর্ম নাই যেটা তারা করে নাই। গুমের শিকার ব্যক্তিদেরকে খুন করে পেট চিরে সিমেন্টের বস্তা বাইদা নদীতে ফেলে দেওয়া, হাত পা বাইদা চলন্ত বাস ট্রেনের নিচে ফেলে দেওয়া, এটা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যেটা তারা করে নাই। বিপ্লবের পর এই সমস্ত জানোয়ারদের পাকড়াও করে দ্রুত বিচারের মুখোমুখি করা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। গতকাল প্রথম মামলার রায় হয়েছে, তাও নিম্ন আদালতে। আমরা সন্তুষ্ট। হাসিনার বিবাহবার্ষিকীর দিনে হাসিনার ফাঁসির রায় হয়েছে। এই রায় শোনার পরে রিকশাওয়ালা শুক্রিয়া জানাইতেছে, 2 হাত তুলা মোনাজাত করতেছে। এর চাইতে সুন্দর দৃশ্য আর হয় না। স্বাভাবিক মানুষের মতো এদের বিয়া শাদীও হয়, কিন্তু এরা আসলে নরপশু। গুন্ডা মুজিবের ঘরে যারা বাইরে উঠছে তারা বাইসে থাকলে এমন দস্যু, দুর্বৃত্ত আর পিশাচে হবে, এর প্রমাণ হইতেছে খুনি হাসিনা। কিন্তু এই মামলার রায় কি আরো আগে আমাদের প্রাপ্য ছিল না? আরো আগে কেন আমাদের প্রাপ্য ছিল এই মামলার রায়? আসেন সেটা আমরা দেখি। বর্ষা বিপ্লবের প্রায় 1.5 বছর পরে খুনি হাসিনার মামলায় নিম্ন আদালতের রায় আসতেছে এতদিনে। তারপরে এটা আপিল বিভাগে যাবে, সেখানে ফাইল বহুদিন আটকায় থাকবে। এরপর আস্তে আস্তে আপিল বিভাগে ফাইল লাগাবে, তারপর সেটা নিয়ে আপিল বিভাগ রায় দিবে। এরপর আবার রিভিউ হবে, ফাইল আটকায় রেখে। এরপর রাষ্ট্রপতির কাছে ফাইল যাবে ডেথ রেফারেন্স নিয়ে। রাষ্ট্রপতি সেই ফাইল আবার বহুদিন আটকায় রাখবে। মোদ্দা কথা, দিল্লি হনুজ দূরস্থ, মানে দিল্লি এখনো বহুদূর। এই নিম্ন আদালতের রায়ে আপনি সন্তুষ্ট হইতে পারেন, কিন্তু হাসিনার শাস্তি দেখতে হইলে আরো অনেক দিন অপেক্ষা করতে হবে। তার মানে খুনি হাসিনার বিচার সম্পন্ন হয় না। আবার দেখেন, ফ্যাসিস্ট হাসিনার সহচর অনেক বড় বড় খুনির বিচারে তেমন কোনো অগ্রগতি হয় নাই। যেমন ধরেন জল্লাদ কসাই জেনারেল জিয়াউল হাসান, সেনাবাহিনী, র্যাবের আরো বহুত খুনি অফিসারের কিছুই হয় না। এই কয়েকদিন আগে জনগণের অনেক পাবলিক প্রেশার আর হুইসের পরে যে সেনাবাহিনী 15 জনকে আদালতে হাজির করা হইলো, তাদের চাকরি পর্যন্ত এখনো আছে, এগুলো যায় নাই। তাদেরকে সরকার এসি বাসে কইরা আদালতে নিয়ে যায়। হাসিনার দল আওয়ামী লীগের সাথেই কাজ করলে ওরা রাস্তার মাঝখানে এই বাস থামায়, দাঁড় করায়, গুড়ায় দিত অথবা আগুন লাগাই দিত। জাতির সাথে কত বড় কৌতুক করতেছে এই সরকার। এইসব খুনিরা এখন পর্যন্ত চাকরিতে বহাল থেকে জনগণের করের টাকায় সমস্ত সরকারি সুযোগ সুবিধা, বেতন ভাতা পাইতেছে। কত বড় ফাইজলামি। সালমান এফ রহমান থেকে শুরু কইরা অন্য সবাই, এই শাহজাহান বলেন, আনিসুল বলেন, সবাই জেলে এসি লাগায়, নিজের কামরাতে নিজের বাসা থেকে খাবার আনে, তারপরে খায়। এসি লাগানোর কথাটা জয়নাল আবেদিন ফারুক কইছে, শুনেন। রুহুল কবির রিজভী আহমদ মাটিতে শুয়ে থাকছিল জেলখানায়, আর এখন সালমান এফ রহমান নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে। সালমান এফ রহমানের খাওয়া নাকি গুলশান থেকে যায়। হাসিনার বহুত বড় বড় সহযোগী যারা আজকে দেশের বাইরে যে অন্তর্ঘাত চালাইতেছে, এই ওয়াকারের প্রত্যক্ষ সহযোগিতায় 5 আগস্টের পর দেশ থেকে পালাই গেছে। ওবায়দুল কাদের, আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, ডিবি হারুন, জেনারেল মুজিব, এরকম অসংখ্য নাম আছে। এরা আবার পালায় যাওয়ার পর বাংলাদেশের ব্যাংক থেকে, কলকাতা থেকে কোটি কোটি টাকা ফান্ড পর্যন্ত ট্রান্সফার করেছে। ডেল্টাগ্রামে আসছে না নিউজ। এরা কিভাবে পালায় গেল, আর সেই ব্যাপারে ওয়াকার আর সরকারের উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব কি ছিল, সেটা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে একদিন বিচার হবে। জেনারেল মুজিব যে ওয়াকারের জিম্মা থেকে পালায় গেল, কারো কোনো শাস্তি হয়েছে? হয় নাই। ওয়াকার উপদেষ্টা মণ্ডলী, প্রফেসর ইউনূস একজনও রেহাই পাবে না কিন্তু জাতির সাথে বেইমানি করার জন্য। এই অপদার্থতার জবাব দিতে হবে। এবার আসি বিচার নিয়ে। এই বিচার নিয়ে আমরা কতটুকু সন্তুষ্ট হইতে পারি? পশ্চিমা বিশ্বের 2 ধরনের আইন ব্যবস্থা প্রচলিত, একটাকে বলে সিভিল ল, আর একটা হচ্ছে কমন ল। সিভিল ল এর উৎপত্তি এই কন্টিনেন্টাল ইউরোপে, কমন ল এর উৎপত্তি ইংল্যান্ডে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ এই উপমহাদেশ
ইংলিশ কমন ল ট্র্যাডিশন ফলো করে আইনের ব্যাপারে। কিন্তু বাঙ্গু তো ভালো যে জিনিসই পাবে সেটার আগে পচায় ফেলবে, গু বানায় ফেলবে। কিভাবে পচায় ফেলছে সেটার কিছু উদাহরণ দিই। এই কমন ল, ইংলিশ কমন লর একটা মূল ফিলোসফি বা ম্যাক্সিম হইতেছে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। দের ইজ এ বিচার মানে ইনসাফ না করা। এটা লিবারাল ইংলিশ স্টেটসম্যান উইলিয়াম গ্ল্যাডস্টোনের একটা উক্তি। যে কোনো বিচার প্রক্রিয়া যদি দীর্ঘায়িত হয় তাহলে সেটা ভুক্তভোগী এবং আসামি দুই পক্ষের জন্যই বিশাল অন্যায়, অনেক বড় অন্যায়। কিরকম অন্যায়? ধরেন একজন ভুক্তভোগী যে কোনো ধরনের অপরাধের শিকার হইয়া বিচার চেতে গেল, সেই বিচারের ফলাফল তখনই তার জন্য অর্থবহ হবে যদি সেটা খুব দ্রুত পাওয়া যায়। এই জন্য ইংলিশ লতে একটা টার্ম আছে, সুইফট জাস্টিস। একজন খুন, ধর্ষণ বা ডাকাতির শিকার ভুক্তভোগী বা তার পরিবার যদি অপরাধ সংঘটিত হওয়ার 15 থেকে 20 বছর পর বিচারের রায় পায় আর তারপর সেটা কার্যকর হয়, তাইলে এই বিচার একদম মূল্যহীন, এটার মূল্য শূন্য। পৃথিবীর যে কোনো জুডিশিয়াল ফিলোসফিতে, সেটা প্রাচ্য হোক পাশ্চাত্য হোক, কোথাও এটাকে সমর্থন করা হয় না। পাশ্চাত্যের কমন ল, মুসলমানদের শরিয়া, ইহুদিদের তাওরাত আর তালমুদ, বিশ্বের সমস্ত লিগ্যাল ফিলোসফিতে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করাকে অত্যন্ত নেতিবাচক হিসেবে দেখা হয় এবং এটাকে ভুক্তভোগীর অধিকার হরণ হিসেবে গণ্য করা হয়। আর আসামির দিক থেকে দেখলে, একজন নিরপরাধ মানুষকে যদি একটা মিথ্যা বা ভুয়া প্রমাণ ছাড়া মামলা দিয়ে বছর পর বছর জেলে রেখে দেওয়া হয়, আদালতে হাজির করানো হয়, সেটা একটা বিশাল অন্যায়। সেই নিরপরাধ মানুষের জীবন তো পুরো ধ্বংস করে দেওয়া হয় এভাবে। যদি কেউ নিরাপরাধ হয়ে থাকে আর তার নামে যদি কেউ মিথ্যা মামলা দিয়ে থাকে, তার জন্য তো সুইফট জাস্টিস, দ্রুত বিচার, এটা নিষ্পত্তি হওয়াটা সবচেয়ে একটা ভালো ইনসাফপূর্ণ একটা ব্যবস্থা। অভিযোগকারী যদি তার অপরাধ প্রমাণ করতে না পারে তাহলে সে দ্রুত ছাড়া পেয়ে যাবে। অভিযোগকারীর কাছে যদি প্রমাণ না থাকে তাহলে সে দ্রুত ছাড়া পেয়ে যাবে। অর্থাৎ উভয় দিক থেকে, অভিযোগকারী যদি তার কাছে প্রমাণ থাকে তাহলে সে দ্রুত বিচার পেয়ে যাবে, আর উল্টা দিকে যদি অভিযোগকারী প্রমাণ না থাকে তাহলে অপরাধী দ্রুত ছাড়া পেয়ে যাবে। অর্থাৎ উভয় দিক থেকে, মানে ভুক্তভোগী আর আসামি, এই দুই দিক থেকে চিন্তা করলে দ্রুত বিচার হচ্ছে একমাত্র ইনসাফ। এই জন্য আমেরিকার সংবিধানের বিল অফ রাইটসের 6ষ্ঠ সংশোধনীতে বলা আছে, ইন অল ক্রিমিনাল প্রসিকিউশনস দ্য অ্যাকিউজড শ্যাল এনজয় দ্য রাইট টু এ স্পিডি অ্যান্ড পাবলিক ট্রায়াল। ইংরেজি যেহেতু কইছে, ঠিকই কইছে, তাই না? মানে হইতেছে সমস্ত ক্রিমিনাল মামলায় অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচার পাওয়ার অধিকার আছে। বিচার প্রক্রিয়া এটা যদি না করা হয় তাহলে তার মৌলিক অধিকার খর্ব হইতেছে। এই জন্য রাষ্ট্রই দায়ী থাকবে। তাহলে এখন আসেন, স্পিডি ট্রায়াল কাকে বলে? আমেরিকার কংগ্রেস স্পিডি ট্রায়াল অ্যাক্ট 1974 পাস করে, যেখানে তারা স্পিডি ট্রায়ালকে সংজ্ঞায়িত করছে। আমেরিকার বিচার প্রক্রিয়া ট্রায়াল শুরু হওয়ার আগে একটা প্রি ট্রায়াল ফেজ আছে, ট্রায়ালের আগে, যেখানে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সেটা তদন্ত করে দেখা হয়। তদন্তকারী সংস্থা আদালতে গ্রহণযোগ্য হবে, যেটাকে আইনের ভাষায় বলে অ্যাডমিসেবল এভিডেন্স, সেই সমস্ত প্রমাণ জোগাড় করে। যদি দেখে এভিডেন্স নাই তাহলে কেস এখানে খতম। আর যদি তদন্তকারী মনে করে যে সাফিসিয়েন্ট এভিডেন্স আছে, পর্যাপ্ত প্রমাণ আছে, সে তখন সেটা প্রসিকিউটরের কাছে সাবমিট করে। প্রসিকিউটর হইতেছে রাষ্ট্রপক্ষের উকিল। প্রসিকিউটর যদি মনে করে যে প্রমাণ পর্যাপ্ত, কেবল তখনই সে অভিযুক্তর বিরুদ্ধে একটা ফর্মাল চার্জ ফাইল করে, যেটাকে আইনের ভাষায় বলা হয় ইনডাইটমেন্ট। অর্থাৎ কারো বিরুদ্ধে ফর্মাল অভিযোগ আনা। কারো বিরুদ্ধে ইনডাইটমেন্ট ফাইল করা বা ফর্মাল অভিযোগ আনার পরে তাকে আদালতে হাজির করা হয় এবং জাজ তাকে জিজ্ঞেস করে যে সে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেইটার ব্যাপারে সে কি বলে, কি মনে করে, সে কি দোষী নাকি দোষী না। সে যদি বলে হুজুর আমি নিরপরাধ, তাহলে তার মামলা চলবে। আর যদি বলে না হুজুর আমি দোষী, তাহলে তার মামলা ওখানে কেস খতম, সে দোষী। যদি সে নিজেকে নির্দোষ দাবি করে তখন সেই কেস ট্রায়ালে যায়। স্পিডি ট্রায়াল অনুযায়ী কারো বিরুদ্ধে ইনডাইটমেন্ট বা অভিযোগ ফাইল হওয়ার পরে সে যদি বলে যে আমি দোষী না, তাইলে তার মামলা 70 দিনের মাথায় তার ট্রায়াল শুরু করতে হবে। তার মানে 2 মাসের মধ্যে তার ট্রায়ালে নিতে হবে। আমেরিকা একটা ট্রায়াল কতদিন ধরে চলে শুনবেন? শুনলে তাজ্জব হয়ে যাবেন। গড়ে 2 থেকে 3 দিন। যদি সেলিব্রিটি ট্রায়াল হয়, মানে প্রচুর মিডিয়া কাভারেজ পায়, এই সমস্ত ট্রায়াল একটু দীর্ঘ সময় ধরে চলে, 1 সপ্তাহ থেকে ধরেন 1.5 মাস পর্যন্ত চলতে পারে। যেমন জনি ডেপ আর তার সাবেক স্ত্রী আম্বার হার্ডের সিভিল ট্রায়াল প্রায় 6 সপ্তাহ ধরে চলছিল। মানে জাজের মনে হয় এটা আলুর দোষা ছিল, আম্বার হার্ড বসে আছে, তার সামনে রেখা 1.5 মাস ধরে চালাইছে আর কি, আর দেখিছে আম্বার হার্ডকে, দেখে শান্তি পেয়েছে। সিভিল ট্রায়াল সচরাচর ক্রিমিনাল ট্রায়ালের চেয়ে লম্বা হয়। 2024 সালে নিউ ইয়র্কে
ডোনাল্ড ট্রাম্পের ট্রায়াল একটা 1.5 মাস ধরে চলছিল, কিন্তু অধিকাংশ বিচার প্রায় 95% ট্রায়াল 2-3 দিনে শেষ হয়ে যায়, 2-3 দিনে মাত্র। মানে যাই বলেন, এখানে তথ্য প্রমাণ, ডকুমেন্ট, সাক্ষ্য প্রদান, উকিলের ক্রস এক্সামিনেশন একবারে সেই এই 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়, রায় ঘোষণা হয়ে যায়। আবার জুরি কি জিনিস, এই জিনিস এখন আপাতত আইনের গভীর বিষয় না বুঝলেও চলবে আর কি। এরপরে ট্রায়াল কোর্টের সমস্ত মামলার রায়ের মাত্র 10%-এর মতো আপিল বিভাগে যায়, কারণ আমেরিকার আপিল কোর্টে কোনো কেস নতুন করে সাক্ষ্য প্রমাণ শোনে না বা গ্রহণ করে না। তারা খালি দেখে ট্রায়ালের প্রক্রিয়াটা ঠিকভাবে অনুসরণ করা হয়েছে কিনা। যদি কোনো প্রক্রিয়া কোনো ভুল পায় প্রসিকিউশনের, তখন আগের যে রায় সেইটাকে উল্টাই দিয়া পুনরায় নতুন ট্রায়ালের আদেশ দেয়। এই কাজ আপিল বিভাগে করতে খুব বেশি দিন লাগে না। এর পরের ধাপে আপিল বিভাগের রায়ের খুব অল্প কেসেই আমেরিকার সুপ্রিম কোর্ট শুনানি করে। আমেরিকার সুপ্রিম কোর্ট বছরে মাত্র 100টার মতো কেস শুনানি করে মাত্র, তারপরে সেটা রায় দেয়। রাষ্ট্রের আইন এবং সংবিধানের ব্যাপারে তারা খুব গুরুত্বপূর্ণ কেস না হইলে সুপ্রিম কোর্ট সেই কেসের শুনানি করে না। অর্থাৎ আমেরিকার 90% কেসে ট্রায়াল কোর্টে রায় পাওয়ার সাথে সাথে সেই রায় কার্যকর করা হয়। একটা সুপ্রিম কোর্টের কেসের শুনানি কতক্ষণ চলে শুনবেন? বাংলাদেশের মতো বছরের পর বছর ধরে চলে না। সুপ্রিম কোর্টের কেসে প্রথমে 2 পক্ষের উকিল তাদের পজিশন লিখিত আকারে সাবমিট করে, যেটাকে আইনের ভাষায় বলা হয় লিগ্যাল ব্রিফ। এরপর শুনানির দিন মৌখিক শুনানি হয় প্রত্যেক কেসে 1 ঘন্টা করে। প্রত্যেক পক্ষ তাদের পজিশন ব্যাখ্যা করার জন্য 30 মিনিট করে সময় পায়। খালি 1 ঘন্টায় একটা কার্য দিবসে 2টা করে কেসের শুনানি করা হয়। এরপরে লিগ্যাল ব্রিফ পড়া তারা মৌখিক আর্গুমেন্ট শুনে সুপ্রিম কোর্টের 9 জন বিচারপতি তাদের রায় লিখে সাবমিট করে দেয়। যেই পক্ষ সংখ্যাগরিষ্ঠ বিচারপতির রায় পায় তারা বিজয়ী হয়। এটাই হইতেছে আমেরিকান কমন লর সুইফট জাস্টিস, মানে দ্রুত বিচার, যেটা সংবিধানের রাইট টু স্পিডি ট্রায়াল। আমাদের বাংলাদেশে কি হয় শুনবেন? আপনারা তো প্রত্যেকে জানেন, তাও কই। আজকে একটু শুনানি হবে, এরপর আরেকটু শুনানি হবে, বহুত দিন পরে আরেকটা ডেট পড়বে, তার আরেকটু শুনানি হবে, হয়তো 1-2টা ডকুমেন্ট সাবমিট করা হবে, এরপরে সাক্ষী আবার বহুদিন পরে শুনানির ডেট পাবে, তখন মন চাইলে আসবে আর মন চাইলে আসবে না, তারপরে আবার আরেকটা ডেট পড়বে, এই জন্য শুনানির ডেট আবার পেছাবে। এইভাবে করতে 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 বছরের পর বছর পার হয়ে যায়। এরপর বাংলাদেশের নিম্ন আদালতে একটা রায় আসে দ্রুত বিচার আইনে। এখানে কিন্তু সব মামলা যায় না, সেইখানে কম করে হইলেও 30 কার্য দিবস লাগে, মানে 1.5 মাস। যেই মামলা আমেরিকা 2-3 দিনে শেষ করতে পারে বিচার, সেই মামলা কেন বাংলাদেশের 1.5 মাস লাগবে? এরপর হাইকোর্টে যায়, সাক্ষ্য প্রমাণ আবার শুনানি হয় প্রথম থেকে, সেটা তো বছরের পর বছর চলে। এরপর সুপ্রিম কোর্টে আপিল বিভাগে হাজার হাজার কেস যায়, এখানেও বছরের পর বছর অতিবাহিত হয়, সব কেসের শুনানি হয়, এখানে ফাইল আটকায় থাকে। আমাদের দেশে পুরা বিচার ব্যবস্থায় একটা আগাগোড়া সংস্কার দরকার। এখন যেটা আছে এটা একটা প্রহসন, পুরা কমলাকান্তের দপ্তর। এই সংস্কার যারা করতেছে সংস্কার এদের দেওয়া হবে না। ঐক্যমত কমিশন আর প্রফেসর ইউনূসের সংস্কার কমিশন তাদের বিচার বিভাগ সংস্কারে কি বালতাল ঘোলার ডিম প্রস্তাব দিছে, সেটা অন্য একদিন হবে না। ইনকিলাব জিন্দাবাদ।